এখানে সত্যি ঘটনা শোনানো হয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রেরিত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগতম। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম নতুন একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে ক্যানিং থেকে শুভেন্দু বলে একটা বন্ধু। তো তার মায়ের সাথে ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগেকারের ঘটনা। তো আমি আমার মতো করে তোমাদের সাথে তুলে ধরছি। তো বন্ধুরা, কানে হেডফোনটা লাগিয়ে নাও, চুপটি করে বসে পড়ো। আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনার দেশে। আমি শুভেন্দু, আমার বাড়ি ক্যানিং। আমরা খুব মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করছি। আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে আমার মা লোকের বাড়ি কাজ করত, মানে রান্নার কাজ, রান্না বান্না করা, জল তোলা, বাসন মাজা, বাড়ির যে কাজের যে মহিলা হয় ঠিক সেই কাজ করত। আমার মা প্রথমে করতো না এইসব কাজ। তো বাড়িতে আমার যে বাবা ছিল, বাবা একটা জায়গায় সিকিউরিটি গার্ডের কাজ করত। তো সেইখানে কাজটা চলে গিয়েছিল, স্যালারি দিত না। তো নিরুপায় হয়ে আমিও ছোটো ছিলাম, যে কিছু করবো সেরকম কিছু করতে পারতাম না। তো আমাদের বাড়ির পাশে একটা কাজের অফার এলো মায়ের জন্য, চেনাশোনার মধ্যেই, তাকে পিসি পিসি বলতাম। তো তিনি অসুস্থ হয়েছিল, তো তাকে দেখাশোনার কাজ করবার জন্য মায়ের কাছে এলো তার বাড়ি থেকে। তো সেই সূত্রেই মা তাকে দেখাশোনা করতো। তো তার ফ্যামিলিতে কে কে ছিল সেটা একটু বলে দিচ্ছি, তাহলে ঘটনাটা বোঝা যাবে না। তো তার ফ্যামিলিতে ছিল, টোটাল ছিল 3টে সন্তান। তো বড় ছেলে, ছোট ছেলে এবং মেজো ছেলে। মেজো ছেলে ছিল বাড়ির বাইরে কাজ করতো, মানে আমাদের কলকাতার বাইরে আসাম ডিস্ট্রিক্টে সে কাজ করতো, ভালো পোস্টে কাজ করতো। আর ওখান থেকে স্যালারি পাঠাতো, পয়সা পাঠাতো। তো সেই সূত্রে এখানে মায়েরও চলতো, মাও পেনশন পেত, প্লাস 2 ছেলে চলতো। 2 ছেলে ছিল বেকার, তারা অনেক বড় বড় বয়স হয়ে গেছে, বিয়ে শাদী কেউ কিছু করেনি। এরকমই সেই যে পিসিরা খুব শরীর খারাপ হতে, তো সেই দাদা এসে বলল আমার মাকে রান্নাবান্না কাজ করে দেওয়ার জন্য, একটু ওনাকে দেখাশোনার জন্য। তো রোজ কত দেবে? 90 টাকা। তখনকার দিনে 90 টাকা মানে অনেকটাই টাকা। যাই হোক, এরকমই মা বাড়ির কাছেই যেহেতু ওনার বাড়ি ছিল, তো ওরকম বাড়িতে গিয়ে ওনাকে দেখাশোনা করতো। ঠিক ভালো মতোই দিনগুলো চলে যাচ্ছিল, টাকা পয়সাও মা পাচ্ছিল। এরকম ওই পিসিটা একদিন মারা যায়। তার এতটাই বাড়াবাড়ি হয়, তিনি মারা যায়। তারপরে মা ওই বাড়িতে আর যেত না, ভয় পেত। কারণ বাড়িটা বড্ড ফাঁকা, তো ছেলে দুটো বাড়ি থাকতো না, ছেলে দুটো বাড়ির বাইরে সবসময় থাকতো, রাত্রিবেলা করে আসতো। তো এবার কি করবে, ছেলে দুটো বিয়ে শাদী করেনি। তো মাকে তাই বলল যে কাকিমা, তুমি তাহলে একটু রান্নাবান্না করে দিও, মার যে যেমন তুমি দেখতে ওই সব তো দেখতে হবে না, তোমাকে ওই টাকাই দেবো আমি, তুমি রান্নাবান্না একটু করে দিও, বাসন কোসন একটু পারলে মেজে দিও, না পারলে না করে দিও, আমরা মেজে নেবো, তুমি একটু রান্নাবান্নাটা করে দিও, নয়তো আমরা 2 ভাই তো, প্রত্যেক দিন তো সম্ভব নয়। তো মা বলল যে ঠিক আছে, আমাকে কটা দিন টাইম দাও, সপ্তাহখানেক পর থেকে তাহলে যাবো। বলে যেমন ভাবনা তেমন কাজ। মা ওই বাড়িতে রান্না করার জন্য ফের প্রস্তুতি নেওয়া শুরু করলো। মা ফের ঠিক করলো বাবার সাথে কথা বলে যে ওই বাড়িতে রান্না ফের কাজ করতে যাবে। বললো বাড়িতে বেকার বসে থেকে কী করবো, এখান থেকে একটুখানি দুপুরবেলা রান্নাটা করে দিয়ে আসবো, আর মাঝে সাঝে হয়তো রাতের হয়তো রান্নাটা হয়তো করতে লাগবে যদি বলে তখনই, তার আগে না। তো যেমন ভাবনা তেমনই কাজ। তো মা একদিন দুপুরবেলা দেখি বাড়িতে আসতে দেরি করছে। তো মা এলে আমাদের খেতে দেবে, এরকম একটা ব্যাপার।
আমার বাড়ি থেকে 2-3টে বাড়ির পরেই আর কি সেই পিসির বাড়িটা। তো আমি গিয়ে মাকে ডাকছি, আমি ও বাড়িতে চলে গেছি। কি বলছি, ও মা কী হলো, আসবে তো? মা বলছে, এই তো আজকে দেরি হয়ে গিয়েছে, আমি দাঁড়া বাসন কুসনগুলো মেজে তাহলে যাচ্ছি, তুই তাহলে দাঁড়া একসাথে যাবো। বলে কী বলবো বন্ধুরা, মানে দুপুরবেলা তখন তখন প্রায় 2টো বেজে গেছে, 2:10-15 হচ্ছে। আমি দাঁড়িয়ে রয়েছি, আমার যেন মনে হচ্ছে যেন আমার পিছন দিক থেকে কে একজন হেঁটে চলে গেল, মানে হালকা একটা হাওয়া স্পর্শ, গাটা কেমন কাঁটাও দিয়ে বললো। আমার একটু গাটা ছমছম করছিল। মাকে বললাম, ও মা আমার না কেমন একটা ভয় ভয় লাগছে, তুমি চলো, যা হয়েছে হয়েছে বাদ দাও, চলো। বলছে এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে বলে মা জিনিসপত্র চাপা টাপা দিয়ে দরজাটা দিয়ে ভিজিয়ে দিয়ে আর চলে গেল। চাবি টাবি দেওয়ার কোনো ব্যাপার থাকতো না, কারণ আশপাশে মানুষজন ছিল তো, তাই চাবি টাবি দেওয়ার কোনো ব্যাপার ছিল না। তো ওই দিনকে সন্ধেবেলায় দাদাটা বাড়িতে এসে বলে গেল যে রাতে রান্না করে দিতে হবে কি না, মাছের ঝোল আর ভাত। বিকেলবেলায় গিয়ে মাছ এনেছে কিনে দাদাটা। তো ওই দিনকেই ঘটে গেল মায়ের সাথে খুব বাজে একটা ঘটনা। মানে মার জীবন যে ফিরে পেয়েছে এটাই বিরাট। তো এরকমই মা এরকম সন্ধ্যাবেলায় গেছে, আমাদের রান্না ফান্না করে দিয়ে ঘরে ওখানে গেছে, এখানে মাছের ঝোল আর ভাত করে খাওয়া যত কতটুকু আর সময় লাগবে। তো বাড়িতে দাদারা কেউ নেই, দাদারা সব বাইরে আড্ডা মারতে। এরকমই মা গেছে, যা ঢুকতে ঢুকতেই মার গাটা খুব ছমছম লাগছিল, আর আমাকে বলেছিল। আমি বললাম যে না মা আমি যাবো না, আমার ভালো লাগছে না, তুমি যাও, আমি তাও দেখছি, যদি ভালো লাগে যাও। তো এবার মা গেছে ওখানে, গিয়ে দেখি অনেকটা সময় লাগাচ্ছে, মা দেখি কিছুতেই আসছে। তো আমি বাবাকে নিয়ে গেছি সেখানে। মা প্রায় 8:30 বেজে তখনও দেখি আসছে না, মা কিন্তু চলে আসে 8টা-5টা নাগাদ চলে আসে। তো তখনও দেখি আসছে না। বাবাকে বললাম, বাবা চলো তো দেখি মা কেন আসছে না দেখি। বলে মাকে গিয়ে দেখছি মা মায়ের বাঁ পাটা চেপে ধরে চুপচাপ বসে আছে মাথা নিচু করে, আর পায়ে জল দিচ্ছে। আমি তো দেখে অবাক, বলছি কী হয়েছে মা, কী হয়েছে, পায়ে কী হয়েছে, এরকম কী হয়েছে? বলছে আমি বাড়ি চলে যাব, আমি আর কাল থেকে এখানে কাজে আসবো। তো বাড়িতে যখন মা এলো, সমস্ত ঘটনাটা মা বলছে এটাই যে মা সন্ধ্যেবেলা গিয়ে সন্ধ্যা দিয়েছে ওদের বাড়িতে, ঠাকুরকে ধূপ ফুপ দিয়েছে, দিয়ে যখন রান্না যখন করতে যাচ্ছে ভাতও বসিয়ে দিয়েছে, ভাতটাও হয়ে এসেছে। এবার মাছটা কেটে এনেছিল, সেই মাছটা একটু ধুয়ে দেয়, বাইরে কল ছিল তখন, কিন্তু অতটা কিন্তু অন্ধকারও ঠিক নয়, হালকা হালকা অন্ধকার, প্লাস কিন্তু বাইরে লাইটও জ্বলছে, ঠিক সন্ধে হওয়ার মুহূর্তে। তো মা ওরা খুব নাকি হাতে বাটি নিয়ে, মাছের বাটিটা নিয়ে বাইরে ঘুরতে যাচ্ছিল। মাকে নাকি কেউ পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, মানে এতটা জোরেই ফেলে দিয়েছে মা মাছের ওই বাটিটা নিয়ে পুরো মুখ থুবড়ে পুরো কলতলা অবধি চলে গেছে, মিনিমাম 4-5 হাত দূরে গিয়ে পড়েছে। হ্যাঁ, এমনকি এমনভাবে পড়েছে পুরো মা যে উঠবে সেই ক্ষমতা ছিল না, মনে হচ্ছে যেন পিছন দিক থেকে কিছু ভারী কিছু চাপিয়ে দিয়েছে পিঠের উপরে, মা যে উঠবে সেই ক্ষমতা ছিল না। আর পায়ে বিভৎস ব্যথা, বা পায়ে চোট খেয়েছে খুব জোরে। তো সেই অবস্থা কাউকে ডাকতে পর্যন্ত পারেনি, আশেপাশে কেউ নেই, নাকি 2-একবার চিল্লেছে, তাও কোনো কেউ সাড়া দেয়নি। তো ওই অবস্থায় বসে বসে পায়ে জল দিচ্ছিল, মাছ ফাছ সব ছড়িয়ে গিয়েছিলো, ওসব আর কিছু করতে পারেনি। তো দাদাকে পুরো ঘটনাটা বললো। দাদা তখন ভাবলো যে এটা তাহলে কোনো মুখ থুবড়ে অত পড়ে গেছে কাকিমা, তাই অত ভয় পেয়েছে। তখন মা তখন বলছে যে না, আমি সত্যি বলছি যে আমি মুখ থুবড়ে পড়ে যাইনি, আমাকে ধাক্কা মেরেছে। আর তার আগে কী হয়েছে, ভাত করবার সময় পুরো মা ফিল করেছে যে মার পিছন দিক থেকে কে হালচলা করে ঘুরছে, মানে গেলে যে একটা হাওয়া টাইপের লাগে না, পিছন দিকে কেউ যদি থাকে একটা হাওয়া টাইপের একটা কষ্ট তুমি ফিল করতে পারবে, এরকম একটা অনুভূতি মা পেয়েছে। তো মা তখনও পর্যন্ত কোনো কিছু মনে করেনি, ভাবছে একলা আছে হয়তো হতেই পারে এরকম। কিন্তু ওই যে জিনিসটা ঘটেছে, মায়ের পায়ে ফ্র্যাকচার হয়ে গেছিলো, এক্সরে করা হয়েছিল। তো এই নিয়ে মা অনেকদিন ভুগে হয়েছে, কিন্তু তারপর থেকে সত্যি কথা বলতে আর কোনো দিনের জন্য ওই বাড়িতে রান্না করতে যায়নি।
তো মা এটাই বলছিল যে পিসি তার দুটো সন্তান, তার নিজস্ব সংসার ছিল, পিসি কখনোই চাইতো না যে অন্য কোনো মহিলা এসে সেই বাড়িতে কাজকর্ম করতে। তো সেটাই হয়তো রাগ, হয়তো সেই পিসিই হয়তো তার আত্মা হয়তো বা কিছু হয়তো এরকম কিছু একটা হয়তো করেছে, যার জন্য তো এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল মায়ের। তো যাই হোক, তো বন্ধুরা ঘটনা ঠিক এরকমই ছিল। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। যারা নতুন শুনছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এইভাবে সাপোর্টটা করবে। তোমাদের সাপোর্টটা কিন্তু খুব দরকার। আমরা দেখতে দেখতে অনেক দূর এগিয়ে এসেছি, আরও পরবর্তীকালে অনেক দূরে যাব। সেই কারণেই করো তোমরা এইভাবে সাপোর্ট করো, এইভাবে পাশে থেকো, বেশি বেশি করে শেয়ার করে দাও। আর আমি বলছি একটা কথা, তোমরা আমাকে ঘটনা পাঠাও বেশি বেশি করে। তো আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে, তোমরা আমাকে ইমেলও করতে পারো pethatma@gmail.com। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আবার ফের চলে আসবো খুবই তাড়াতাড়ি। তো তোমাদের সাপোর্টটা কিন্তু বন্ধুরা খুব দরকার। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।